আজকের ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেই চ্যাপ্টারটা হচ্ছে যে ফাইন্ডিং রুটস অফ ইকুয়েশন। এই ফাইন্ডিং রুটস অফ ইকুয়েশন এটা হচ্ছে গিয়ে একটা কমন প্রবলেম, যেটা আমরা ক্লাস 5-6 থেকে দেখে আসতেছি। তো বিভিন্ন রকম ইকুয়েশন আমাদের সামনে আসে এবং সেই ইকুয়েশনগুলো আমরা সলভ করতে চাই। যেমন x+2 = 0, এটা একটা ইকুয়েশন। তো ইকুয়েশন চেনার উপায় হচ্ছে যে ইকুয়েশনের একটা ডান পক্ষ থাকবে এবং একটা বাম পক্ষ থাকবে, এবং ডান পক্ষে সাধারণত 0 টার্মটা থাকে, আর বাম পক্ষে এক্স বা এক্স ওয়াই যুক্ত একটা ফর্ম থাকে। তো নর্মালি এক ভ্যারিয়েবলের সাথে আমরা পরিচিত, এই কারণে এক্স এর বিভিন্ন টার্ম এখানে থাকবে। সেগুলা অনেক পাওয়ার যুক্ত হইতে পারে, অনেক রকম কোএফিসিয়েন্ট যুক্ত হইতে পারে, অনেক রকম কনস্ট্যান্ট এখানে থাকতে পারে। সব মিলায় এক্স এর যদি কোনো একটা এক্সপ্রেশন আমাদের কোনো ফর্মের বাম পাশে থাকে আর ডান পাশে যদি 0 থাকে, অর্থাৎ fx = 0, এই ফরম্যাটে যদি কোনো কিছু আমাদের সামনে রাখা হয় বা কোনো কিছুকে যদি fx = 0 এই ফরম্যাটে নেওয়া যায়, তাহলেও সেটাকে আমরা একটা ইকুয়েশন বলবো। যেমন কোথাও থাকতে পারে যে x³ + 5x = 6। এটা যদিও fx = 0 ফর্মে দেয়া নাই, কিন্তু এটাকে আমরা কিন্তু fx = 0 ফরম্যাটে নিয়ে যেতে পারবো। x³ + 5x - 6 = 0 লিখলে সেটা এইটার এটা ইকুইভ্যালেন্ট। উপরের লাইনটা আর নিচের লাইনটা এরা একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট। তো এইভাবে যদি কোনো সমীকরণ আমাদের সামনে দেয়া হয়, তাহলে সেই সমীকরণগুলোর নিশ্চয়ই কোনো না কোনো সমাধান থাকবে। এখন এই সমাধানগুলা আমরা বিভিন্নভাবে বের করতে পারি। এক হইতে পারে একঘাত হইলে, যেমন এই সমীকরণটা ইজিলি বের করা যায়। এই সমীকরণের সমাধান হচ্ছে যে x = -2, প্রথম সমীকরণটা। দ্বিতীয় সমীকরণে কিউব আছে, সো এটাকে আমরা বিভিন্ন ইয়েতে ভাগ করে নিতে পারি। যে এইটার আগে একটা মূল খুঁজে বের করতে হবে, সেই মূলটা দিয়ে তারপরে এটাকে ছোট ছোট আকারে উৎপাদকে বিশ্লেষণ করে এটার সলিউশন বের করা যাবে। আর দ্বিঘাত যদি কোনো সমীকরণ হয়, অর্থাৎ কোনো সমীকরণের পাওয়ার যদি স্কোয়ার হয়, যেমন x² প্লাস ধরলাম আমরা 2x + 2 = 0, এরকম যদি কোনো সমীকরণ আমাদের দেয়া হয়, সেই সমীকরণের রুট বের করার নিয়ম হচ্ছে যে x = -b ± √b² - 4ac / 2a। কোন সমীকরণ যদি দ্বিঘাত হয়, সেই সমীকরণের মূল বের করার উপায় হচ্ছে গিয়ে এটা, যেখানে x এর সাথে যে টার্মটা গুণ অবস্থায় আছে সেটা হচ্ছে গিয়ে a, এই মানটা হচ্ছে b, আর এই মানটা হচ্ছে c। x এর সাথে যেহেতু 1 আছে, সেহেতু আমাদের 1 হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে a। এই মানগুলো এখানে বসাইলে আমাদের ইজিলি সলিউশন বের হয়ে আসতে পারে। এখন এটা তো একঘাত আর দ্বিঘাত হইলে পারি আমরা, ত্রিঘাত হইলেও মোটামুটি কিছু দূর আগানো সম্ভব, কিন্তু চতুর্ঘাত, পঞ্চঘাত, x⁴, x⁵ যদি কোথাও থাকে, কিংবা কোথাও যদি এরকম লজিক্যাল এক্সপ্রেশন থাকে যে ln x - sin x = ln x - x + sin²x, এরকম যদি কোথাও থাকে, তাহলে তো এগুলার সলিউশন বের করা মৌখিকভাবে আমাদের পক্ষে কিছুটা অসম্ভব, বা এগুলার নির্ধারিত নিয়ম অনুযায়ী আগানো আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে। তো সেই সব ক্ষেত্রে আসলে করণীয় কি? সেই সব ক্ষেত্রে আসলে করণীয় হচ্ছে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এই সমীকরণগুলোর
সলিউশন বের করা যায়। এখন সমীকরণ দুই রকম হইতে পারে, একটা হচ্ছে গিয়ে অ্যালজেব্রিক ফাংশন, যেমন একটু আগে আমরা যেগুলো দেখাইলাম, এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x কিউব প্লাস 5x ইকুয়াল 6x প্লাস 2, এগুলো হচ্ছে গিয়ে পলিনোমিয়াল ফর্ম। অর্থাৎ কোথাও যদি এফএক্স কে এই আকারে লেখা হয় যে শুধুমাত্র এক্স এর টার্ম আছে আর এক্স এর পাওয়ার গুলো আছে, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 4, সাথে বিভিন্ন সংখ্যা আছে কিংবা কনস্ট্যান্ট আছে, এরকম ফর্ম হলে সেগুলোকে পলিনোমিয়াল বলা হয়। পলিনোমিয়ালের ডান পাশ সমান সমান 0 বসাই দিলে সেগুলোকে পলিনোমিয়াল ইকুয়েশন বলে। আর কিছু কিছু আছে হচ্ছে গিয়ে নন অ্যালজেব্রিক ফাংশন, যেমন লাস্টেরটা যেমন বললাম যে ln x মাইনাস এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা কিন্তু শুধু এক্স এর পাওয়ার যুক্ত কোনো ফাংশন না, এখানে কিন্তু অন্যান্য ফাংশন ইনভলভ আছে, যেমন ln x কিউব মাইনাস 0.7 অথবা e টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস 5x অথবা সাইন স্কোয়ার যুক্ত কোনো যদি ফাংশন থাকে, এগুলো নন অ্যালজেব্রিক ইকুয়েশন, এগুলোকে ট্রান্সিডেন্টাল ফাংশনও বলা হয়। তো এরা আরেকটা রূপ আর কি, এগুলাকেও ইকুয়েশন আকারে লেখা সম্ভব এবং এদেরও সলিউশন আছে। এখন যদি পলিনোমিয়াল হয়, সেই পলিনোমিয়াল গুলা যেমন এই ইকুয়েশনে দেখানো হয়েছে, এই পলিনোমিয়াল ইকুয়েশন গুলাকে রুট বের করার জন্য কিছু থিওরি আছে, কিছু নিয়ম কানুন আছে। প্রথম নিয়ম যেটা, আচ্ছা একটা পলিনোমিয়াল আমরা লিখি, সোজা সাপটা একটা পলিনোমিয়াল লিখি ত্রিঘাত দিয়ে, যেমন এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, এটা সমান সমান 0। এটা একটা ত্রিঘাত সমীকরণ। এটা এখন এই সমীকরণের এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। এই পলিনোমিয়াল ইকুয়েশনের প্রথম রুল যেটা, সেটা হচ্ছে যে এভরি পলিনোমিয়াল ইকুয়েশন অফ nth ডিগ্রি হ্যাজ n and only n নাম্বার অফ রুটস। তার মানে হচ্ছে যে কোনো পলিনোমিয়ালের যদি সর্বোচ্চ ঘাত সংখ্যা n হয়, তাহলে তার মূলের সংখ্যাও n সংখ্যক হবে। যেমন এই সমীকরণে সর্বোচ্চ ঘাত কত বা সর্বোচ্চ পাওয়ার কত, কে বলতে পারবে? স্যার বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই স্যার। এই সমীকরণটা যে আমি লিখছি x কিউব প্লাস 6 স্কয়ার প্লাস 11x প্লাস 6, এই সমীকরণটায় x এর সর্বোচ্চ পাওয়ার কত? 3 স্যার 3 x কিউব x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তার মানে n সমান সমান হচ্ছে 3 এই সমীকরণের জন্য। তাহলে প্রথম রুলটা বলতেছে যে কোনো সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যদি 3 হয়, সেই সমীকরণের মূল বা রুটের সংখ্যাও 3 হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে যে এই মূল বা রুট মানে কি, যে বারবার আমরা একটা শব্দ নিয়ে আসতেছি রুট, এই রুট মানে কি? এই রুট মানে হচ্ছে যে সমাধান, বাংলায় বলে কি সমাধান। এই সমীকরণটাকে যদি আমরা সলভ করি তাহলে কয়টা সমাধান পাবো? তিনটা সমাধান পাবো। সেই তিনটা মান যদি বলি তাহলে আমার জানা আছে, সেটা হচ্ছে গিয়ে -1, -2 আর -3। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে এই সমীকরণে যদি আমরা -1 বসাই, তাহলে ডান পক্ষে যা পাবো বাম পক্ষেও তাই পাবো। অর্থাৎ -1 বসালে এখানে 0 পাবো, -12 আর +12 যোগ করলে 0 হবে। -2 যদি বসাই তাহলে এখানে পাবো -8 আর এখানে পাবো -22, তো -30, আর এখানে হচ্ছে গিয়ে 24 আর 6 30। তো -3 বসালেও একইভাবে সমাধান পাওয়া যাবে। এই সমীকরণের তিনটা সমাধান আছে, তিনটা রুট আছে। এই রুটগুলো হচ্ছে -1, -2, -3। এইটা প্রথম কথা হচ্ছে এইটা, যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ ঘাত যে কয়টা, রুটও সেই কয়টা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ইফ n ইজ অড। অড মানে হচ্ছে বেজোড়। যদি n এর সংখ্যাটা অড হয়,
মানে বেজোড় হয়, তাহলে the polynomial has at least one real root whose sign is opposite to that of the last term. তাহলে এখানে যে কথাটা বললো সেটা হচ্ছে যদি n odd হয়। আচ্ছা, এই ক্ষেত্রে কি n odd না ইভেন? অড স্যার। odd, n হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে odd মানে বেজোড়। সো যদি বেজোড় হয় তাহলে এই পলিনোমিয়াল ইকুয়েশনের অ্যাট লিস্ট একটা রিয়েল রুট থাকবে, অর্থাৎ একটা বাস্তব সংখ্যায় একটা রুট থাকবে, কমপক্ষে এমন একটা রুট থাকবে হুজ সাইন, যার চিহ্ন ইজ অপোজিট টু দ্যাট অফ দ্য লাস্ট টার্ম, অর্থাৎ লাস্টে যে টার্মটা আছে সেই টার্মটার যে চিহ্ন আর আমাদের রুটের যে চিহ্ন সেই চিহ্নটার অ্যাটলিস্ট একটা রুট এমন হবে যার চিহ্নটা লাস্ট টার্মের চিহ্নের বিপরীত হবে। আমাদের এই লাস্ট টার্মটার চিহ্ন কি? পজিটিভ। আর আমাদের যে রুটগুলো আছে তার রুটগুলোর মধ্যে আসলে তিনটা রুটেরই চিহ্ন হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মানে অ্যাটলিস্ট তো একটা রুট এমন থাকবে, আছেই, যেটার চিহ্নটা এই লাস্ট টার্মের চিহ্নের অপোজিট। দ্বিতীয় রুল এই কথা বলে। তৃতীয় রুল বলে যে ইফ n is even, যদি n even হয় এবং the constant term is negative, then the equation has at least one positive and at least one negative root. যেমন আমি একটা উদাহরণ দেই, x স্কয়ার প্লাস, সরি এটা প্লাস না দিয়ে অন্য কিছু দিতে হবে। আচ্ছা, প্লাস দেই প্লাস এক্স মাইনাস 6 সমান সমান 0। আচ্ছা, এটার সমাধানের ক্ষেত্রে আমরা সাধারণত কিভাবে করি? আমি যদি এটা সমাধান করি তাহলে এইভাবে আমরা লিখি যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 সমান সমান হচ্ছে গিয়ে 0। পরের লাইনে আমরা যেটা করি সেটা হচ্ছে যে x থেকে x প্লাস 3 কমন নেই, আর মাইনাস 2 থেকে আবার x প্লাস 3 কমন নেই। এরপরে এটাকে একটু সাজায় গুছায় লিখলে x প্লাস 3 আর x মাইনাস 2 আসবে। x এর দুইটা সমাধান পাওয়া যাবে, একটা হচ্ছে গিয়ে মাইনাস 3 আর একটা হচ্ছে গিয়ে প্লাস 2। এটা বলার জন্য উদ্দেশ্য সেটা হচ্ছে যদি n ইভেন হয়, যেমন এই ক্ষেত্রে n ইভেন, x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে গিয়ে 2, সো n সমান সমান হচ্ছে গিয়ে 2। n যদি ইভেন হয় এবং কনস্ট্যান্ট টার্ম যদি নেগেটিভ হয়, n ইভেন কনস্ট্যান্ট টার্মটা নেগেটিভ, তাহলে then the equation has at least one positive root and at least one negative root। তাহলে ইকুয়েশনের কমপক্ষে একটা পজিটিভ রুট থাকবে এবং একটা নেগেটিভ রুট থাকবে, যেটা আমরা এখান থেকে দেখতেছি যে ইকুয়েশনের একটা পজিটিভ রুট আছে এবং একটা নেগেটিভ রুট আছে। এটা সব ক্ষেত্রে সত্য হবে যদি n ইভেন নাম্বার হয় এবং কনস্ট্যান্ট টার্মটা যদি নেগেটিভ হয়। 4 নম্বর রুল বলতেছে if the polynomial equation has a real coefficient then imaginary roots occur in pairs। এটার মানে হচ্ছে যে আমাদের যে অমূলদ মূলগুলো বা এই যে আমরা যে বলি যে ইমাজিনারি রুট, অর্থাৎ 3 প্লাস 2i 3 মাইনাস 2i, এই অবাস্তব সংখ্যাগুলা বা জটিল সংখ্যাগুলা এরা জোড়ায় জোড়ায় আসে। আর হচ্ছে যে যদি রেশনাল কোএফিসিয়েন্ট হয় তাহলে ইররেশনাল রুটগুলো জোড়ায় জোড়ায় আসে, অর্থাৎ এই যে 2 প্লাস মাইনাস রুট 3 এরকম যখন আমরা বিভিন্ন রুট দেখি এগুলোর মধ্যে আসলে অমূলদ সংখ্যা আছে, এই অমূলদ সংখ্যাযুক্ত রুটগুলো জোড়ায় জোড়ায় আসে। এটা যদি কখনো আমাদের সামনে আসে তখন আমরা এই থিওরিটা সামনে রাখবো। আর 5 নম্বর রুট হচ্ছে গিয়ে ডেকার্টেস রুল অফ সাইন, চিহ্নর ব্যাপারটা, সাইনের ব্যাপারটা। প্রথম বলতেছে যে polynomial equation cannot have more than positive real roots than the number of changes of sign in the coefficients of fx। তাহলে এটা কি বললো যে কোনো কোএফিসিয়েন্টে যদি আমরা দেখি যে চিহ্ন পরিবর্তন হচ্ছে, যেমন এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে চিহ্ন পরিবর্তন হইতেছে। যদি কোথাও চিহ্ন পরিবর্তন হয়েছে, কয়বার চিহ্ন পরিবর্তন হয়েছে? এখানে একবার মাত্র চিহ্ন পরিবর্তন হয়েছে। এই ইকুয়েশনটার কথা বলতেছে। যদি কোথাও একবার চিহ্ন পরিবর্তন হয় তাহলে তার ক্ষেত্রে এই সূত্রটা বলে যে যতবার যে কয়বার চিহ্ন পরিবর্তন হয়েছে ওই ফাংশনটায় cannot have more than positive real roots, তার পজিটিভ রিয়েল রুট
ওই চিহ্ন পরিবর্তনের সংখ্যার চেয়ে বেশি হবে না। যেমন এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে কয়বার? একবার। তাহলে এখানে পজিটিভ রিয়েল রুট কয়টা থাকতে পারবে? সর্বোচ্চ একটা পজিটিভ রিয়েল রুট থাকতে পারবে। তাহলে এই যে এখানে আমরা যদি সমাধানটার দিকে তাকাই তাহলে দেখবে একটাই পজিটিভ রিয়েল রুট আছে। যদি দুইবার চিহ্ন পরিবর্তন হইতো তাহলে সর্বোচ্চ দুইটা পজিটিভ রিয়েল রুট থাকতে পারত, কমও থাকতে পারে, কিন্তু চিহ্ন পরিবর্তন যতবার হচ্ছে তার চেয়ে বেশি হবে না। দ্বিতীয় কথা বলতেছে যে যদি fx equals 0 cannot have more than negative real roots, then the number of change of sign in the coefficients of f equal minus x. যদি x এর জায়গায় আমরা মাইনাস x বসাই এবং তারপরে আমাদের ফাংশনটার চিহ্ন পরিবর্তন হিসাব করি, তাহলে যে কয়বার চিহ্ন পরিবর্তন হবে নেগেটিভ রিয়েল রুটও তার চেয়ে বেশি হবে না। যেমন এখানে যদি আমরা x এর জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে এই ফাংশনটা কিরকম দাঁড়াবে? মাইনাস এক্স এক্স স্কোয়ার মানে আসলে এক্স স্কোয়ারই হয়ে যাবে, আর x এর জায়গায় মাইনাস এক্স বসাইলে এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে 6 এর যাওয়ার চিহ্ন, 6 এ তো আর x নাই, সো এটার চিহ্ন যা আছে তাই থাকবে। তো এখানে কয়বার চিহ্ন পরিবর্তন হইতেছে? এখানে এটার চিহ্ন পজিটিভ, এটার চিহ্ন নেগেটিভ, একবার চিহ্ন পরিবর্তন হচ্ছে। তাহলে এই সূত্র বলে যে নেগেটিভ রুটের সংখ্যা একের বেশি হবে না, এবং এখানে আমরা সেটাই দেখতেছি যে নেগেটিভ রুটের সংখ্যা একটাই আছে। তো কোএফিশিয়েন্ট পলিনোমিয়াল ইকুয়েশন গুলো থাকলে এইভাবে এই নিয়মগুলো কাজে লাগানো যায়। অনেক সময় রুটগুলো অনুমান করে নিতে এই ইগুলা, এই রুলগুলো কাজে আসে। তবে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল মেথড। নিউমেরিক্যাল মেথড হচ্ছে গিয়ে নিউমেরিক, এখানে ইকুয়েশন নিয়ে কোনো ইয়ে নাই, এই সলভ করা নিয়ে কোনো প্রশ্ন নাই যে এটাকে এইভাবে ফ্যাক্টোরিয়াল করতে হবে কিংবা উৎপাদকে ভাগ করতে হবে তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে আগাইতে হবে, এরকম না। এখানে আসলে সংখ্যা নিয়ে কাজ করা হয়, সংখ্যা নিয়ে কাজ করে ধীরে ধীরে সলিউশনের দিকে যাওয়া হয় একটা নির্দিষ্ট মেথড ইউজ করে। তো এখন সেই সেই মেথডগুলা হচ্ছে, অনেকগুলা মেথড আছে এই নিউমেরিক্যাল উপায়ে ফাংশনের সলিউশন বের করার, অনেকগুলা মেথড আছে। তার আগে সলিউশন সম্পর্কে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে একটা ফাংশনের রুট বের করার মানে কি? রুট বের করার মানে হচ্ছে গিয়ে যে এই এই সংখ্যাগুলোকে ওই ফাংশনে বসাইলে ফাংশনের ডান পক্ষ আর বাম পক্ষ সমান হবে। আবার অনেক সময় আমরা এরকমও লিখি যে y সমান সমান fx, তাই তো? y সমান সমান fx লেখার পরে তারপরে আমরা একটা ফাংশন লিখি, যেমন x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখন এইটা সমান সমান, এইটাকে সলভ করতে হইলে, এই ইকুয়েশনটাকে সলভ করতে হইলে আসলে কি করতে হয়? ডান পাশে আমাদের 0 বসাইতে হবে। ডান পাশে 0 বসায় তারপর এটা সলিউশনগুলো বের করতে হবে। এটার সলিউশন বের করার জন্য 3x প্লাস 2x দুইটা ফ্যাক্টোরিয়ালে ভাগ করতে হবে এবং শেষ পর্যন্ত আমরা এটার দুইটা সলিউশন পাবো। একটা হচ্ছে গিয়ে -3 আর একটা হচ্ছে গিয়ে -2। একটু ধাপে ধাপে আগাইলেই পেয়ে যাব এটা। তার মানে কি? এই এই দুইটা বিন্দুর মানেটা আসলে কি? এই দুইটা বিন্দুর মানে হচ্ছে যে এই দুইটা বিন্দুকে এই ইকুয়েশনে বসাইলে ইকুয়েশনটার মান 0 পাওয়া যাবে। ইকুয়েশনটার মান 0 পাওয়া যাওয়া মানে fx সমান সমান 0 পাওয়া যাওয়া। fx 0 পাওয়া যাওয়া মানে আসলে কি? y সমান সমান 0 পেয়ে যাওয়া, তাই তো? এখন আমরা যদি এইটাকে আঁকি, এদিকে যদি x অক্ষ আঁকি আর এদিকে যদি y অক্ষ আঁকি, তাহলে এর মানে হচ্ছে যে যখন x এর মান -3 অথবা x এর মান -2, তখন y এর মানটা আসলে কত? কে বলতে পারবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আমি যেটা জিজ্ঞেস করছি যে x এর মান যদি -3 বসাই এই ইকুয়েশনে, তাহলে y এর মান কত পাবো?
মাইনাস x এর মান -3 বসাইলে এখানে পাবো +9, এখানে পাবো -15, এখানে পাবো +6 সমান সমান কত হবে? 9 যোগ 6 15 বিয়োগ 15 সমান সমান কত? 0 নাকি? আবার x এর মান -2 বসাইলেও 0 পাবো। তার মানে x এর মান যখন -2 বা -3 তখন y এর মান হচ্ছে গিয়ে 0। আচ্ছা, এবার কে বলতে পারবে যে এইখানে কোন লাইনটায় y এর মান 0? আমি যদি xy গ্রাফের ভিতরে y এর মানগুলা 0 কোথায় সেটা যদি দেখাইতে চাই, তাহলে কে বলতে পারবে এখানে কোথায় y এর মানগুলো কোথায় কোথায় 0? আছে আছে কেউ? গ্রাফে স্যার ওয়াই যেখানে এক্স কে ওয়াই বিন্দু আর এক্স বিন্দু যেখানে, জি স্যার এখানে। এখানে তো y এর মান 0, আর কোথাও কি আছে y এর মান 0? এই একটা বিন্দু, আর কোথাও আছে? আর স্যার ওয়াই এর উপরে এবং নিচের দুই জায়গাতে কি এই বিন্দু এবং একবারে নিচের বিন্দু স্যার? অথবা স্যার যদি এখানে -3 বসানো হয় বাম দিকে, শুনুন, x অক্ষের উপরে যত বিন্দু আছে সব বিন্দুতে y এর মান 0। জি। এখানে যত বিন্দু আছে, এই যে যেই লাইন আমি গাঢ় করে আঁকতেছি সেই লাইনের উপর যত বিন্দু আছে সব বিন্দুতে y এর মান কত? ও আচ্ছা, মানে এক্স এর উপর ওয়াই এর মান 0। হ্যাঁ, এজন্যই x অক্ষরেখাকে লেখা হয়, x অক্ষের সমীকরণকে লেখা হয় y = 0, আর y অক্ষের সমীকরণ হচ্ছে যে x = 0। ম্যাথমেটিক্স এগুলো পড়ার কথা, জ্যামিতিতে অনেকবার ছিল। যাই হোক, তো এই যে এই রেখার উপরে সব বিন্দুতে y এর মান 0, তার মানে যদি এটার গ্রাফ আমরা আঁকি তাহলে যেটা হবে যে এই গ্রাফটা যত জায়গায় x অক্ষকে কাট করবে সব জায়গায় হচ্ছে যে আমাদের সেই সব বিন্দুতে আমাদের y = 0 পাবো। আমি রাফলি যদি এই গ্রাফটাকে আঁকি তাহলে গ্রাফটার ছবি দেখতে হবে এরকম। এই যে যেই বিন্দুটাতে সে কাট করতেছে সেই বিন্দুটা হচ্ছে গিয়ে -2, x = ওই বিন্দুতে x এর মান পাবো -2, আর আরেকটা বিন্দু যেখানে কাট করতেছে সেই বিন্দুতে x এর মান পাবো -3। তো আমার পয়েন্টটা কি বোঝা গেছে কিনা যে y = 0 মানে হচ্ছে যে y এর যে y = x এর যে গ্রাফটা আছে সেই গ্রাফটাকে যদি আঁকা হয় তাহলে ওই গ্রাফটা যেই সব জায়গায় x অক্ষকে কাট করে সেই সব জায়গায় তো x এর এক একটা মান আছে, সেই মানগুলার জন্য সেই মানগুলাকে এই ফাংশনের মধ্যে বসাইলে y এর মান 0 পাওয়া যাবে। তার মানে এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে এক হইতে পারে যে আমরা ফাংশনটাকে নিছি, তাকে আমাদের নিয়ম অনুযায়ী উৎপাদকে বিশ্লেষণ করে সলভ করছি, সলভ করলে আমরা দুইটা মান পেয়ে যাব, সেই দুইটা মান হচ্ছে গিয়ে -3 আর -2। আবার এমনও হতে পারে যে আমরা গ্রাফ আঁকছি, গ্রাফ আঁকার পরে সেই গ্রাফটা এক্স অক্ষকে যেখানে যেখানে কাট করতেছে সেই সব জায়গায় y = 0, আর সেই সব জায়গায় y = 0 মানে সেই সব জায়গায় x এর যেই মান সেই মানগুলাই হচ্ছে গিয়ে আমাদের সলিউশন বা রুট। এটা হচ্ছে গিয়ে মূল মূল থিওরেম, এটা হচ্ছে গিয়ে বীজগণিতের সাথে জ্যামিতির সমন্বয় ঘটানো। আমরা বীজগণিতে ক্লাস 6 থেকে এরকম সলভ করে আসতেছি, সমীকরণগুলো সলভ করে আসতেছি। এখন জ্যামিতিতে আবার বিভিন্ন রকম ইকুয়েশন এঁকে থাকি, কিন্তু কোনটার সাথে আসলে সম্পর্ক যে কি, সম্পর্কটা আমরা এখনো কিছুই বুঝতে পারি নাই। সেই সম্পর্কটা হচ্ছে যে এইখানে। তো যাই হোক, এখন এইগুলা হচ্ছে এই এই তার মানে কোন একটা গ্রাফের যদি আমাদের আঁকা থাকে আর গ্রাফটা যদি এক্স অক্ষকে কোথাও
কাট করে তাহলে বুঝতে হবে যে ওইখানে ওই গ্রাফের বা ওই সমীকরণের একটা সলিউশন আছে। ওই বিন্দুটায় এক্স এক্স এর যে মানটা সেই মানটা হচ্ছে গিয়ে ওই সমীকরণের একটা সলিউশন। ওকে, সো এখন এই হচ্ছে গিয়ে আমাদের সলিউশনের ব্যাপার বা ফাইন্ডিং রুটস, রুটকে বের করার ব্যাপার। যে আমরা আমরা এখন এই যে এই চ্যাপ্টারটায় অনেকগুলা মেথড আমরা পড়বো, অনেকগুলা বিভিন্ন ধাপের অঙ্ক আমরা সলভ করা শিখবো। সবগুলাতে বলা থাকবে যে রুট বের করো, রুট বের করো, রুট বের করো। এই রুট বের করার যে আসলে কি বের করতে বলছে সেটা আর কেউ বুঝে না। রুট বের করার সময় আসলে এটা বের করতে বলছে যে এই সমীকরণটার সলিউশন বের করতে বলছে। অর্থাৎ এই সমীকরণটার গ্রাফটা এক্স অক্ষকে কোথায় কাট করে, অথবা এক্স এর কোন মানের জন্য এই সমীকরণটা এক্স এর কোন মানটা বসাইলে সমীকরণটার ভ্যালু 0 পাওয়া যাবে। এখন নিউমেরিক্যালি সলভ করার অর্থ কি? নিউমেরিক্যালি সমীকরণ সলিউশন করার অর্থ হচ্ছে যে আমাদের সলিউশন জানা নাই, কেউ কি কিছু বলতে চান? নিউমেরিক্যালি সলিউশন, এই যে এই চ্যাপ্টারে যে মেথডগুলো বলা হবে সেই মেথডগুলো সলভ করার মানে হচ্ছে যে শুরুতে আমরা সলিউশন জানি না, ইকুয়েশন দিয়ে ডিরেক্ট সলভ করার মেথড আমাদের জানা নেই। সো নাম্বার ধরে ধরে আমরা আগাবো এবং এই নাম্বার ধরে ধরে পৌঁছাইতে পৌঁছাইতে আমরা সলিউশনটার এত নিকটে পৌঁছায় যাব যে দশমিকের পরে 3 ঘর 4 ঘর 5 ঘর পর্যন্ত যদি আমরা সলিউশনের কাছাকাছি পৌঁছায় যেতে পারি আমরা বলবো যে আমরা যথেষ্ট অ্যাকুরেসিতে পৌঁছাইছি, এখন স্টপ করা যায়। প্রথম যে মেথডটায় আমরা সলিউশন করা শিখব সেই মেথডটার নাম হচ্ছে বাইসেকশন মেথড। আচ্ছা, বাইসেকশন মেথড কি বলে? মেথডটা বলে যে যদি fx সমান fx একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, কন্টিনিউয়াস ফাংশন মানে হচ্ছে যে ফাংশনের মধ্যে কোনো ডিসকন্টিনিউইটি নাই, অর্থাৎ ফাংশন কিছু দূর গিয়ে থেমে গেছে আবার অন্য জায়গা থেকে ফাংশন শুরু হয়েছে, এই ধরনের কোনো ডিসকন্টিনিউইটি নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এফ এ এবং এফ বি এই দুইটা ফাংশনের ভিতরে দুইটা পয়েন্ট আছে, যে একটা পয়েন্ট হচ্ছে একটা পয়েন্টের মধ্যে এক্স এর মান হচ্ছে গিয়ে এ, আর একটা পয়েন্টে এক্স এর মান হচ্ছে গিয়ে বি। এই দুইটা পয়েন্টে এক্স এর মান যদি এ বি হয় তাদের জন্য এই দুইটা পয়েন্টে তাহলে ওয়াই এরও একটা মান আছে। এখন এফ এ মানে হচ্ছে গিয়ে এই পয়েন্টে ওয়াই এর মানটা, আর এফ বি মানে হচ্ছে গিয়ে এই পয়েন্টে বি পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা কত। প্রত্যেকটা বিন্দুরই এক্স ওয়াই কোঅর্ডিনেটে যদি কোনো ফাংশন আঁকা হয় তাহলে সেই যে কোনো পয়েন্টেরই একটা এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু থাকে। এই এ আর বি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে একটা পয়েন্টে এক্স এর ভ্যালু, আর একটা পয়েন্টে বিটাও হচ্ছে গিয়ে আরেকটা পয়েন্টে এক্স এর ভ্যালু, আর এফ এ দিয়ে বোঝাচ্ছে ওই এ পয়েন্টটাতে ওয়াই এর ভ্যালু, আর এফ বি দিয়ে বোঝাচ্ছে বি পয়েন্টটাতে ওয়াই এর ভ্যালু। এখন এ পয়েন্টে ওয়াই এর ভ্যালু আর বি পয়েন্টে ওয়াই এর ভ্যালু যদি অপোজিট সাইন যুক্ত হয় তাহলে there exists at least one root in between a and b। তার মানে a আর b এর মধ্যে নিশ্চয়ই এই দুইটা পয়েন্টের মাঝখানে কোথাও না কোথাও ফাংশনের একটা সলিউশন আছে বা একটা রুট থাকবে, at least একটা রুট থাকবেই, এটা বলে দেয়া যায়। তো এই স্টেটমেন্টটাই হচ্ছে যে এখান থেকে এতটুকু যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা হচ্ছে যে বাইসেকশন মেথডের স্টেটমেন্ট। আচ্ছা, বাইসেকশন মেথডে আসলে কি করা হয়? বাইসেকশন নামটা যদি আমরা একটু দেখি তাহলে বাই মানে দুই, সেকশন মানে হচ্ছে গিয়ে ভাগ বা বিভাগ। তো বাইসেকশন মানে হচ্ছে গিয়ে দুই ভাগে কোনো কিছুকে ভাগ করা। এখানে যেটা করা হয় যে আগে দুইটা মানকে নেওয়া হয়, এ আর বি দুইটা পয়েন্টকে নেওয়া হয়, পয়েন্টকে নেওয়ার পরে চেক করা হয় যে তাদের এফ এ আর এফ বি এর মানটা বের করা হয়, অর্থাৎ তাদের ওই ফাংশনের ওয়াই এর ভ্যালুগুলো বের করা হয় এ আর বি পয়েন্টে। বের করার পরে এরপরে চেক করা হয় যে একটা ভ্যালু পজিটিভ আর একটা ভ্যালু নেগেটিভ হয় কিনা। যদি কখনো এরকম পাওয়া যায় যে এফ এ নেগেটিভ আর এফ বি পজিটিভ
তখন এই ডিসিশনে পৌঁছানো হয় যে এ আর বি এর মাঝখানে নিশ্চয়ই আমাদের একটা সলিউশন আছে। এই সলিউশনে পৌঁছানোর জন্য তখন আবার কি করা হয়, এ বি কে 2 দিয়ে ভাগ করা হয়, এ প্লাস বি করে 2 দিয়ে ভাগ করা হয়, ভাগ করে নতুন আরেকটা এক্স এর ভ্যালু বের করে নিয়ে আসা হয়। এই নতুন এক্স এর ভ্যালুটাকে আবার এফ এক্স এ বসানো হয়। এফ এক্স এ বসানোর পরে আবার চেক করা হয় যে এটা কি শূন্য না পজিটিভ না নেগেটিভ। যদি এফ এক্স সমান সমান 0 পাওয়া যায় তাহলে ডিরেক্ট বলে দেওয়া যায় যে ওই পয়েন্টটাই আমাদের রুট। আর যদি এফ এক্স সমান সমান 0 না পেয়ে অন্য কিছু পাওয়া যায়, পজিটিভ পাইলে একটা ডিসিশনে পৌঁছানো হয়, নেগেটিভ পাইলে আরেকটা ডিসিশনে পৌঁছানো হয়। এখানে আমরা আসলে কি করতেছি, আমাদের যে দুইটা মান আছে সেই দুইটা মানটাই 2 দিয়ে ভাগ করে পুরো জিনিসটাকে ছোট 2 ভাগে ভাগ করে ফেলতেছি। রেঞ্জটাকে, এই রেঞ্জটাকে 2 ভাগে ভাগ করার কারণে এটাকে বলা হচ্ছে বাইসেকশন মেথড। এবং নতুন যেই মান সেই নতুন মান নিয়ে আবার পরবর্তী ধাপে বারে বারে একই কাজ করা হয়। তো কি করতে হবে এই মেথডটায়, সেটা যদি গ্রাফিক্যালি আমরা একটু চিন্তা করি তাহলে এরকম হবে ব্যাপারটা। ধরে নিলাম একটা ফাংশন আমাদেরকে দেয়া আছে, সেই ফাংশনটা হচ্ছে গিয়ে এরকম। ফাংশনটাকে আঁকলে এরকম পাওয়া যায়। আচ্ছা, ফাংশনটা এক্স অক্ষকে কোথাও কাট করতেছে, তার মানে যে এই জায়গাটায় যেখানে কাট করতেছে সেই যে পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের সলিউশন। সলিউশনটা এক্স্যাক্টলি আমাদের জানা নাই। আমরা কি করব, আমরা র্যান্ডমলি দুইটা বিন্দু ধরে নিব। একটা বিন্দু ধরে নিলাম এ, আর একটা বিন্দু ধরে নিলাম বি। এই দুইটা বিন্দু যে কোনো জায়গায় হইতে পারে, তবে এই দুইটাকে সিলেক্ট করার ফাইনাল সিলেকশন তখন হবে যখন এফ এ আর এফ বি, অর্থাৎ ফাংশনের ভিতরে এ এর মানটা আর বি এর মানটা আমাদেরকে বসাইতে হবে। বসায়ে চেক করতে হবে যে একজন পজিটিভ আরেকজন নেগেটিভ কিনা। তো এফ এ বসানোর পরে আমরা কি পেলাম, এই পেলাম যে এটা এক্স অক্ষের নিচের দিকে এই মানটা, মানে ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ পাইছি। নেগেটিভ পাইলে তো আকার বিন্দুটাকে বসানোর সময় নিচের দিকে বসাইতে হবে। তার মানে এইখানে আমরা পেয়ে গেছি যে এফ এ হচ্ছে গিয়ে নেগেটিভ। হ্যাঁ, আচ্ছা, এই কোথাও যদি এরকম লেখা দেখেন কোথাও মাইনাস ভিই, তাহলে বুঝতে হবে এটা নেগেটিভ বলা হয়েছে এই জিনিসটাকে। আর এখানে এফপি এর মানটা এক্স অক্ষের উপরের দিকে আছে, তার মানে ওয়াই এর ভ্যালুটা এখানে পজিটিভ। সো এফ ভ্যালুটা হচ্ছে গিয়ে পজিটিভ। সো যদি একটা মান নেগেটিভ আর একটা মান পজিটিভ হয় তাহলে আমাদের এ আর বি বিন্দু ফাইনাল হইল। ফাইনাল হওয়ার পরে এখন আমরা এ বি কে 2 দিয়ে ভাগ করব, a প্লাস বি বাই 2 করব। সো সলভিং প্রসিডিউরে যদি আমরা যাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে চুজ টু রিয়েল নাম্বার অফ এ এন্ড বি। ফার্স্টে রিয়েল নাম্বার অফ এ এন্ড বি চুজ করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে এফ এ আর এফ বি বের করতে হবে। এফ এ আর এফ বি এর মান পজিটিভ নেগেটিভ কিনা, একজন পজিটিভ একজন নেগেটিভ, যে কোনোটাই পজিটিভ নেগেটিভ হইতে পারে। এফ বিও নেগেটিভ হইতে পারে, এফ এ পজিটিভ হইতে পারে, উল্টা হইলেও সমস্যা নাই। যদি এরকম হয় তাহলে পরের ধাপে চলে যেতে হবে। পরের ধাপ হচ্ছে যে এবার নতুন একটা মান সিলেক্ট করতে হবে, এ বি কে 2 দিয়ে ভাগ করা। এখানে এ বি কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগ করার পরে এই মানটা পাওয়া গেছে। হ্যাঁ, এক্স নট। আচ্ছা, এ বি কে 2 দিয়ে ভাগ করার পরে এক্স নট পাওয়া গেছে। তাহলে এই নতুন মানটা পাওয়ার পরে এবার এফ এক্স নট বের করতে হবে, অর্থাৎ নতুন যেই ভ্যালুটা পাওয়া গেছে এক্স এর, সেই মানটাকে এবার এফ এক্স এ বসাইতে হবে। এইবার এইটাকে যাচাই করতে হবে যে এফ এক্স তো বসাইলাম, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা তো পাইলাম, সেটা কি পজিটিভ না নেগেটিভ, এটা পজিটিভ না নেগেটিভ, এটা যাচাই করতে হবে। যদি নেগেটিভ হয় নাকি শূন্য, এটা শূন্য হওয়া মানে হচ্ছে যে আর কিছু করতে হবে না। কিন্তু এটা যদি শূন্য না হয় তাহলে এটা হয় পজিটিভ হবে তাহলে নেগেটিভ হবে। যেমন এই ক্ষেত্রে আমরা কি পাইলাম, এই ক্ষেত্রে আসলে এই এক্স নট এর পজিশন অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে আসলে এফ এক্স নটটা পজিটিভ না নেগেটিভ কে বলতে পারবে?
এই এক্স নট যদি এটা হয় তাহলে এফ এক্স নট এর মান হচ্ছে গিয়ে এখানে ওয়াই এর মান যেটা সেটা। এটা কি পজিটিভ না নেগেটিভ কে বলতে পারবে? এটা নেগেটিভ স্যার। নেগেটিভ। গুড। তাহলে এই 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 চেকটা আমাদেরকে করতে হবে। এফ এক্স নট বের করার পরে এই চেকটা আমাদেরকে করতে হবে। চেক করলাম, চেক করে কি পাইলাম? নেগেটিভ পাইলাম। যদি নেগেটিভ পাই তাহলে কি করব? যদি নেগেটিভ পাই তাহলে এইবার আগের বার যে নেগেটিভ ছিল তাকে ভুলে যাব। নতুন করে এইবার আমাদের নেগেটিভ হিসেবে আসবে হচ্ছে গিয়ে এই এক্স নট আর এফ এক্স নট। তার মানে আগের বার কে নেগেটিভ ছিল, কার জন্য মানটা নেগেটিভ ছিল? আগের বার এ এর জন্য মানটা নেগেটিভ ছিল। এখন তাহলে এ কে ভুলে যাব। নতুন বারের জন্য আমাদের এ এর জায়গায় আসবে হচ্ছে গিয়ে এক্স নট, আর বি এর জায়গায় বিই থাকবে। ওকে, বুঝা গেল? এইবার পরের ধাপে যেটা করতে হবে, পরের ধাপে আরেকবার আবার আগের মতো করে আগাইতে হবে। সো আগের বার আমরা যেটা করছিলাম, এ এর সাথে বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করছিলাম। এবার এ এর জায়গায় এক্স নট কে বসাই দিছি। সো এ নাই, আর এ এর জায়গায় চলে আসে এক্স নট প্লাস বি বাই 2। এটা হবে আমাদের নতুন ভ্যালু। আচ্ছা, এখন এক্স নট তো এখানে আর বি তো এখানে, এই দুইজনকে কি করতেছি? যোগ করে 2 দিয়ে ভাগ করতেছি। সো এদের মাঝামাঝি কোথাও আরেকটা আমাদের নতুন মানটা পাওয়া যাবে। সেই নতুন মানটা হচ্ছে গিয়ে এটা x1। এইবার আবার fx1 বের করতে হবে। নতুন যেই ভ্যালুটা পাইলাম তার জন্য fx1 বের করলাম। এই fx1 এর মানটা আবার যাচাই করতে হবে পজিটিভ না নেগেটিভ। ছবিতে দেখে কি বোঝা যাচ্ছে? পজিটিভ বোঝা যাচ্ছে। x1 এর মানের জন্য দেখা যাচ্ছে যে fx1 টা হচ্ছে গিয়ে পজিটিভ। জি স্যার। এই x অক্ষের উপরের দিকে আছে, y এর ভ্যালু পজিটিভ। সো y এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এইবার আগের বার কে পজিটিভ ছিল তাকে এইবার ভুলে যাইতে হবে, তার জায়গায় x1 চলে আসবে। আচ্ছা, তাহলে এবার পজিটিভ যেহেতু আসছে, আগের বার পজিটিভ কে ছিল? b1 বি ছিল আমাদের পজিটিভ, f b এর মান পজিটিভ পাওয়া গেছিল। তো এইবার x, প্রথম ধাপ শেষ। প্রথম ধাপে x এর মান ছিল x0, দ্বিতীয় ধাপে x এর মান হইছে x1, তৃতীয় ধাপে আমরা এইবার x2 এর মানটা বের করব। x2 এর মান বের করার বেলায় এবার x0 থাকবে, একটা নেগেটিভ একটা পজিটিভ কিন্তু থাকতে হবে। নেগেটিভটা x0 এর জন্য y এর ভ্যালু নেগেটিভ। আর এবার b এর জায়গায় এবার x1 কে শিফট করে দিব, কারণ এইবার x1 এর জন্য fx এর ভ্যালুটা পজিটিভ পেয়ে গেছি। তাই এবার এটাকে আবার 2 দিয়ে ভাগ করব। x1 আর x0 এই দুইজনের যোগ করে 2 দিয়ে ভাগ করলে মোটামুটি দেখা যাইতেছে যে মাঝামাঝি কোথাও আসবে, x2 তে আসবে। x2 তে আসলে সেটার জন্য আবার দেখতেছি নেগেটিভ আসবে। এইবার তাহলে আগের বার যে নেগেটিভ ছিল তাকে আবার কি করতে হবে? fx2 নেগেটিভ পেলাম। তাহলে আগের বার নেগেটিভ কে ছিল? যে এখানে যে গড় হিসাব করতেছি আমরা বারবার 2 দিয়ে ভাগ করতেছি, তার জন্য নেগেটিভ ছিল হচ্ছে কি x0। সো x3 যখন বের হবে তখন আসলে x0 আর থাকতে পারবে না, x0 এর জায়গায় চলে আসবে x2, আর আগের বার যে x1 ছিল সে থাকবে, তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে এবার আবার fx3 বের করতে হবে। fx3 কোথায় হবে এখনো জানি না। fx3 এর মান পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তো তাহলে উদ্দেশ্যটা কি? পুরা কাজটা করার উদ্দেশ্য হচ্ছে সলিউশনে পৌঁছানো, এক্স এর মান বের করা। এটা মনে রাখতে হবে, একটা এক্স এর মান আমরা চাচ্ছি যেটা সলিউশন। সেই এক্স এর মানটা আসলে কোথায় আছে? এই যে ওয়াই অ্যাক্সিসটা যেখানে আমার এক্স অক্ষকে কাট করতেছে সেখানে আছে। তো আমাদেরকে আমরা কি করতেছি আসলে, পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। প্রথমে ধরছিলাম এ আর বি, এদের দুইজনের মধ্যে কেউ একজন সলিউশন হইতে পারে। তাদেরকে যোগ করছি, যোগ করে 2 দিয়ে ভাগ করছি, নতুন একটা মান পাইছি। এই মানটা এ আর বি কিন্তু সলিউশন থেকে অনেক দূরে, কিন্তু এক্স নট কিন্তু সলিউশনের কাছে চলে আসছে। এক্স নট কে আবার বি এর সাথে যোগ করে আরেকটা মান পাইছি x1, সেই মানটা সলিউশনের আরেকটু কাছে।
এরপরে x0 x1 কে যোগ করে আবার পাইছি x2, সেই মানটা সলিউশনে আরো কাছে। এভাবে যত যোগ করে 2 দিয়ে ভাগ করতেছি তত আসলে আমরা জায়গাটাকে ন্যারো করে নিয়ে আসতেছি। এরপরেরটা হয়তো এখানে পাওয়া যাবে, তারপরেরটা হয়তো এখানে পাওয়া যাবে, তারপরেরটা হয়তো মূল সলিউশনের খুব কাছাকাছি চলে আসবে। এইভাবে আসলে আমরা কি করতেছি, সলিউশনের কাছাকাছি আগাইতেছি। বেশ কয়েক ধাপ পরে দেখা যাবে যে আমরা সলিউশনের একদম কাছে পৌঁছায় গেছি। যখন দেখা যাবে যে 2-3 বার করার পরেও দশমিকের পরে 2-3 ঘর পরেও খুব বেশি পরিবর্তন আসতেছে না, তখন আমরা ধরে নিব যে আমাদের সলিউশন চলে আসছে। ওই মুহূর্তে আমরা থেমে যাব। এটা অঙ্কে বলে দেয়া থাকবে যে কখন থামতে হবে। রাইট, তো ধাপগুলো আমি এখানে এক্সপ্লেইন করছি অলরেডি। কাজটা কি করতে হবে সেটা বলে আসছি। সেই কথাগুলো এখানে ম্যাথমেটিক্যাল টার্মে বলে দেয়া আছে, পড়লে বোঝা যাবে। আমি ম্যাথ সলভিং এ চলে যাই, সলভ কিভাবে করব। কোশ্চেনে কি বলে দেয়া থাকবে আর আমাদের কি কি করতে হবে। সাধারণত বড় বড় ইকুয়েশনের ক্ষেত্রে আমাদেরকে এগুলো সলভ করতে হয়, বা যেগুলোর সলিউশন ডিরেক্টলি বের করা যায় না, অথবা ম্যাথমেটিক্যালি একটু ধাপগুলো একটু জটিল, সেক্ষেত্রে আমরা এই নিউমেরিক্যাল মেথড ইউজ করে ধাপে ধাপে আসলে সলভ করতে হবে। এগুলা মেইনলি আসলে কোডিং এর ব্যাপার। একটা কোড, সংক্ষিপ্ত আকারে একটা কোড লিখলে এরপরে যে কোনো সমীকরণই সেই কোডে দেয়া হোক, সেটা হুটহাট করে আমাদেরকে সলভ করে দিতে পারে। তো এটা যে শুধু কিউবিক ইকুয়েশনের জন্য তা না, আমি যদি এখানে x⁴ আনি, x⁷ আনি, x⁸ আনি, তাতে কিচ্ছু আসবে যাবে না, এটা দ্রুত সলিউশন আমাদেরকে বের করে দিতে পারবে। কম্পিউটারে কোড লিখলে এটা ইজিলি সম্ভব। এখন কিন্তু যদি আমরা হাতে কলমে সলভ করতে চাই, তখন আমাদেরকে প্রত্যেকটা ধাপ হাতে কলমে করতে হবে, এবং এই হাতে কলমে করাটাই আমাদেরকে শিখতে হবে যে কিভাবে এটা কাজ করতেছে। ওকে, সো কোশ্চেনটা আমরা একটু দেখি। বইয়ের একটা এক্সারসাইজের সলভ এখানে করা হয়েছে। কোশ্চেনটা এরকম যে ফাইন্ড এ রিয়েল রুট অফ ইকুয়েশন f(x) = x³ - 2x - 5 = 0। আচ্ছা, সো একটা রিয়েল রুট বের করতে বলছে। একটাই রুট বের হবে, এই সলিউশনগুলো করলে আসলে একটাই রুট বের হবে, এবং বলে দিছে যে এইটা বাইসেকশন মেথডে বের করো। আচ্ছা, তো আরেকটা কথা এখানে বলে দিছে, সলভ আনটিল দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য থার্ড ডিজিট আফটার দ্য ডেসিমাল পয়েন্ট। তার মানে হচ্ছে দশমিকের পর 3 নম্বর সংখ্যাটা, ধরো এরকম রুট আসলে একটা আমাদের 3, 2, 5, 1। এই যে আমরা ধাপে ধাপে আগাবো, ধরলাম সপ্তম ধাপে গিয়ে এটা পাইছি, আবার অষ্টম ধাপে গিয়ে পাইছি 3, 5, 4। তাহলে এই দশমিকের পরে এই 3 নম্বর ঘর পর্যন্ত একই সংখ্যা আছে, চতুর্থ ঘরে গিয়ে একটু পরিবর্তন আসছে। যদি এইরকম পাই তাহলে আমরা বলে দিব যে, তখন গিয়ে থেমে যাব, থেমে গিয়ে বলবো যে এই ধাপে এই পর্যন্ত হইলো আমাদের সলিউশন। দশমিকের পরে 3 ঘর পর্যন্ত মিলে গেলে আগের ধাপ এবং পরের ধাপে, তখন আমরা থেমে যাব। এই হচ্ছে কি আমাদের সলিউশনের লাস্ট স্টেপ। আচ্ছা, তো ধাপে ধাপে আমরা আগাই। প্রথম এটা দেয়া আছে, একটা ফাংশন দেয়া থাকবে, এতটুকুই দেয়া থাকবে, আর এই কথাটুকু হয়তো বলে দেয়া থাকবে যে ডেসিমাল, দশমিকের পরে 3 ডিজিট পর্যন্ত ডেসিমাল সংখ্যা মিলে গেলে তারপরে থামো। আচ্ছা, এখন এও জানি না, বিও জানি না। তো সাধারণত দেখা যায় যে 0, 1, 2, 3 এই তিনজনের মধ্যে খুঁজলেই এ বি পাওয়া যায়। আমরা একটু দেখি, 0 বসাই আগে, এই ফাংশনটার ভিতরে 0 বসাইলে কি হবে। 0 বসাইলে 0³ -2 × 0 -5 = পাওয়া যাবে -5। সো f0 এর মান হচ্ছে গিয়ে -5। আচ্ছা, ab কি হবে মনে আছে তো?
এবি হবে, এবি এর জন্য এফএক্স এর মান একজনের জন্য পজিটিভ আর একজনের জন্য নেগেটিভ পাইলেই তাদেরকে এবি ধরে নিব। আচ্ছা, পরেরটা কি? এফ 1 বসাইলাম, 1 বসাইলে কত পাওয়া যাবে? 1 কিউব মাইনাস 2 মাইনাস 5, তাহলে হচ্ছে মাইনাস 7 যোগ 1 মাইনাস 6। তো দুইজনই নেগেটিভ, সো এখনো এ বি পাওয়া যায় নাই, দুইজন বিপরীত চিহ্ন যুক্ত হইতে হবে। আচ্ছা, 2 বসাই, 0 বসাইলাম, 1 বসাইলাম, 2 বসাই, 2 বসাইলে পাওয়া যাবে 8 বিয়োগ 4 বিয়োগ 5 সমান সমান মাইনাস 1 পাওয়া গেল। এবার 3 বসাই, তিনজনই নেগেটিভ পাইছে, এখনো কোনো পজিটিভ কিন্তু পাই নাই। 3 বসানোর পরে দেখা গেল 27 বিয়োগ 6 বিয়োগ 5 সমান সমান হচ্ছে প্লাস 16। সো একজন পজিটিভ আর একজন নেগেটিভ মিলে গেছে। যখন একজন পজিটিভ আর একজন নেগেটিভ মিলে যাবে তখন পজিটিভ আর নেগেটিভ যেই দুইটা সংখ্যা পরপর যাদেরকে পজিটিভ নেগেটিভ পাবো তাদের দুইজনকে এ বি ধরে নিব। ওকে, সেখানে এ কে হবে আর বি কে হবে? লোয়েস্ট মানটা হয় এ আর হাইয়েস্ট মানটা হয় বি। তাহলে 2 আর 3 এর মধ্যে লো কে? লো হচ্ছে গিয়ে 2, সো আমাদের এ হচ্ছে গিয়ে 2 আর হাইয়েস্ট মান কে? হাইয়েস্ট মান হচ্ছে 3, সো বি হবে গিয়ে 3। ওকে, সো এখানে এই এই কথার সাপেক্ষে f2 এর জন্য ফাংশনটার মান নেগেটিভ পাইছি আর f3 এর জন্য ফাংশনটার মান পজিটিভ পাইছি, সেই হিসেবে আমরা বলতে পারি যে এ রুট লাইস বিটুইন 2 এন্ড 3। তার মানে আমাদের যে এই দুইজনের মাঝখানে 2 আর 3 এর মাঝখানে আমাদের সলিউশন আছে, এই জন্য লিখলাম যে ইন্টারভাল হচ্ছে 2 থেকে 3। পরের ধাপ কি? পরের ধাপ হচ্ছে যে এই দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 2 আর 3 তাদেরকে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, 5 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 2.5। ওকে, সো এইটা হবে কি আমাদের নতুন x এর মান, সেই x এর মানটা হচ্ছে কি x1। ওকে, তো এখন প্রত্যেকবার x এর মান বের করলে fx বের করতে হবে, এটা সোজা কথা। যাই হোক, x এর মান বের করলে fx1 বের করতেই হবে। fx1 বের করি, f2.5, f2.5 কোথায় বসাইতে হবে? এই ফাংশনে বসাইতে হবে। আচ্ছা, সবার কি সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? জি স্যার। সাইন্টিফিক ক্যালকুলেটর? জি স্যার। জি সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সবার? কারণ হচ্ছে যে এই অঙ্কগুলা করতে কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর মাস্ট। তো নেক্সট ক্লাসে সবাই সাইন্টিফিক ক্যালকুলেটরটা জোগাড় করবেন, কারণ আমি কিভাবে এই অঙ্কগুলো সলভ, মানে সহজে সলভ করা যায়, কিভাবে একটা ফাংশন লেখা যায় ক্যালকুলেটরে, এই ফাংশনটা ক্যালকুলেটরে লিখে তার ভিতরে বারবার সংখ্যা না চেপে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস 2x মাইনাস 5 যে ফাংশনটা আমি লিখছি সেই ফাংশনটা লিখে তারপরে সেটার মধ্যে এক্স এর মান বারবার চেঞ্জ করে কিভাবে ভ্যালুগুলো বের করা যায় সেটা একটু দেখাইতে আগ্রহী। তো সবার কাছে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, তা আমি স্ক্রিনে হয়তো আমার ক্যালকুলেটর ইউজ করে বা কোন মোডে আছে এটা সেটা যদি দেখায় দেই আর একবার যদি আপনাদেরকে এটা বুঝাই দেই তাহলে হয়তো অঙ্ক করার জন্য সহজ হবে, ধাপগুলো করা ইজি হবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে সবার একটু সায়েন্টিফিক ক্যালকুলেটর হাতে নিয়ে বসলে আমার জন্য বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, তো এটা গেল নেক্সট ক্লাসের কথা। এখন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের x1 সমান সমান পেয়ে গেলাম 2.5। এবার এই মানটা fx এ বসাইতে হবে। fx মানে হচ্ছে x কিউব মাইনাস 2x মাইনাস 5, এখানে বসাই আমরা 2.5 কিউব মাইনাস 2 ইন্টু 2.25 মাইনাস 5, এটা বসাইলে আমরা fx এর একটা মান পাবো। এই মানটা পজিটিভ না নেগেটিভ সেটা যাচাই করতে হবে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা পজিটিভ মান।
তাহলে আগের বার যে পজিটিভ ছিল তাকে এইবার ভুলে যাইতে হবে, নতুন করে আবার আগানোর জন্য তার জায়গায় এই মানটাকে রিপ্লেস করতে হবে। আচ্ছা, আগের বার কার জন্য এফএক্স এর মান পজিটিভ পাইছিলাম? আগের বার 3 এর জন্য, x সমান সমান যখন 3 ছিল তখন আমরা এফএক্স এর মানটা পজিটিভ পাইছিলাম। এইবার তাহলে আমাদের সলিউশন থেকে 3 কে সরায় ফেলতে হবে, তার জায়গায় কি আসবে? তার জায়গায় আসবে এই মানটা 2.25। তাহলে আমাদের নতুন ইন্টারভাল হবে, আগের বার ছিল 2 থেকে 3 পর্যন্ত হিসাবে আনছিলাম, এইবার 3 এর জায়গায় বসাবো 2.5, অর্থাৎ the root lies in between now 2.25। ইন্টারভালটাকে ছোট করে নিয়ে আসলাম, 2 থাকলো এবং 3 এর জন্য যেহেতু এফএক্স পজিটিভ ছিল, এখন 2.5 এর জন্য যেহেতু এফএক্স পজিটিভ পেয়ে গেছি, 2.5 3 এর জায়গায় চলে আসবে। তাহলে নতুন ইন্টারভাল হইলো এটা। এই নতুন ইন্টারভালের জন্য আবার আগের ধাপ, আগের মতোই যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইজনকে যোগ করব, 2 এবং 2.5 কে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, পাবো 2.25। আবার এফএক্স বের করতে হবে, 2.25 এর জন্য এফএক্স বের করলাম, অর্থাৎ ফাংশনটার এই যে x কিউব মাইনাস 2x মাইনাস 5, এখানে 2.25 বসাইলে আমরা ফাংশনটার মান পেয়ে যাব। এই মানটাও দেখতেছি পজিটিভ। ওকে, ফাংশনের মান পজিটিভ পেয়ে গেছি। তাহলে আগের বার যার জন্য পজিটিভ পাইছিলাম তাকে এইবার এই x এর নতুন মান দিয়ে রিপ্লেস করব। আগের বার কার জন্য fx এর মান পজিটিভ ছিল? আগের বার কিন্তু 2.5 এর জন্য x এর মান পজিটিভ ছিল। তো এইবার 2.5 কে 2.25 দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ নতুন ইন্টারভাল হবে 2.25, এবং এই কথাটা আমরা লিখবো যে দ্য রুট লাইজ বিটুইন 2 and 2.5, অর্থাৎ আমাদের রুটটা যে এটা 2 থেকে 2.25 এর ভিতরে থাকবে। তার মানে যতক্ষণ পজিটিভ পাবো ততক্ষণ পর্যন্ত আগের বার যে পজিটিভ ছিল তাকে সরাই দিব আর নতুনটাকে নিয়ে আসবো। এবার নতুনটাকে নিয়ে আসলাম 2.25। নেগেটিভ থাকলে হ্যাঁ আসতেছি, নেগেটিভ মানটা পাবো, যদি সামনে নেগেটিভ পাবো বলতেছি। আগাই আমরা একটু 2 আর 2.25 কে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এবার অন্য একটা মান পেলাম, সেই মানটার জন্য আবার এফএক্স এ বসাইলাম, এফএক্স এ বসায় আবার একটা মান পাইলাম, এই মানটাও পজিটিভ পাইলাম। আচ্ছা, আমাদের কিন্তু এখনো নেগেটিভ আসে নাই, অসুবিধা নাই, আসবে। নেগেটিভ পজিটিভ পাইলাম, তো আগের বার যে পজিটিভ ছিল তাকে এই নতুন মানটা দিয়ে রিপ্লেস করব। আগের বার পজিটিভ ছিল 2.25 এর জন্য, এবার 2.25 কে 2.125 দিয়ে রিপ্লেস করলাম। সো আমাদের নতুন ইন্টারভাল হলো 2 থেকে 2.125। ওকে, আবার সেম কাজ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 আর 2.125, একে 2 দিয়ে ভাগ করলে 2.0625 পেলাম। এইটাকে এফএক্স এ বসাবো, x কিউব মাইনাস 2x মাইনাস 5 সেখানে বসাইলাম, বসানোর পরে এইবার দেখলাম যে এফএক্স এর মান হয়েছে -0.351318। ওকে, এইবার কিন্তু ফাংশনের মান নেগেটিভ চলে আসছে। নেগেটিভ পাইলে কি করতে হবে? যেহেতু ফাংশনের মানটা নেগেটিভ পাওয়া গেছে, কার জন্য ফাংশনের মানটা নেগেটিভ ছিল? এই দুইজনের মধ্যে 2 আর 2.125 কার জন্য ফাংশনের মানটা নেগেটিভ ছিল? 2.125 এর জন্য ফাংশনের মানটা ছিল 0.3457 পজিটিভ, আর 2 এর জন্য ফাংশনের মানটা কত ছিল মনে আছে? 2 এর জন্য ফাংশনের মানটা ছিল এটা -1। তার মানে 2 এর জন্য ফাংশনের মানটা ছিল নেগেটিভ। এখন যেহেতু এই মানটার জন্য ফাংশনের মানটা নেগেটিভ পেয়ে গেছি, 2 কে এবার এই মানটা দিয়ে সরায় ফেলব। তাহলে 2 কে যদি এই মানটা দিয়ে সরায় ফেলি তাহলে নতুন ইন্টারভাল কি আসবে? নতুন ইন্টারভাল আসবে 2 এর জায়গায় চলে আসবে এই মানটা 2.0625, আর আগের বার পজিটিভ যেই মানটা ছিল সেটাই এখনো থেকে যাবে, 2.125 পজিটিভের জায়গায় থেকে যাবে। এবার তাহলে 2 এর জায়গায় নতুন একটা সংখ্যা চলে আসবে। এই নতুন যে সংখ্যাগুলো পাওয়া গেল তাদেরকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে,
ভাগ করে ফাংশনের ভ্যালু বের করতে হবে, ভাগ করে ভাগফলটা ফাংশনের মধ্যে বসাইতে হবে, বসানোর পরে ফাংশনের মান পাবো। এইবার মান পেলাম হচ্ছে গিয়ে -8.94 ইন্টু 10⁻³ এটা নেগেটিভ। তো আগের বার যার জন্য নেগেটিভ ছিল তাকে এই নতুন মান দিয়ে রিপ্লেস করতে হবে। আগের বার কিন্তু 2.0625 এর জন্য নেগেটিভ পাইছি, তাকে এবার এই নতুন মানটা দিয়ে রিপ্লেস করব, 2.09375 আর 2.125। এখন কথা হচ্ছে যে থামবো কোথায়, এভাবে তো চলতেই থাকবে সারা দিন। আমার কিন্তু ক্রাইটেরিয়া শুরুতে বলে দেয়া আছে অঙ্কের। কি ক্রাইটেরিয়া? যতক্ষণ পর্যন্ত দশমিকের পর 3 ঘর পর্যন্ত মান আগের বারের মানের সাথে না মিলতেছে, এক্স এর মান আগের বারের মানের সাথে না মিলতেছে, ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করতে হবে। আচ্ছা, আগের বার x4 এ যদি দেখি x এর মান কত ছিল, 2.0625, আর এখন x এর মান কত আসছে, 2.093। অর্থাৎ দশমিকের পরে এক ঘর মিলছে, কিন্তু দ্বিতীয় ঘরে গিয়ে এখনো মিলে নাই। দ্বিতীয় ঘর মিলতে হবে, তৃতীয় ঘর মিলতে হবে। আচ্ছা, সো আবার আগাই, 2.09375 আর 2.125 নতুন ইন্টারভালকে 2 দিয়ে ভাগ করলাম, 2.1093 পাইলাম। 2.1093 এর জন্য ফাংশনের মান ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে 0.1668 পেলাম, এটা পজিটিভ। তো আগের বার যার জন্য পজিটিভ ছিল তাকে এই নতুন মানটা দিয়ে সরাইতে হবে। আগের বার পজিটিভ ছিল হচ্ছে 2.125, সো 2.125 এর জায়গায় এই মানটা আসলো, আর আগের মান যেটা ছিল সেটা আগের মতোই থাকলো। এখন দেখো, একটু খেয়াল করলে দেখা যাবে যে কাছাকাছি কিন্তু পৌঁছায় গেছি। এটা 2.09 আর এটা 2.10, মানে দশমিকের পরে মাত্র এক ঘরের ডিফারেন্স। তার মানে আমরা খুব কাছাকাছি আছি সলিউশনের। এই দুইটা মানকে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এবার 2.10156 পেলাম। এটার জন্য ফাংশনের মানটা পজিটিভ হলে আগের বার যে পজিটিভ ছিল তাকে এই মান দিয়ে রিপ্লেস করতে হবে। এই মান দিয়ে রিপ্লেস করলাম, রিপ্লেস করার পর আবার 2 দিয়ে ভাগ করলাম, আবার 2 দিয়ে ভাগ করলে এবার 2.09765 পেলাম। এখন কিন্তু 2.09 চলে আসছে, আবার আগেও কিন্তু একটা 2.09 ছিল। তো দশমিকের পরে 2 ঘর পর্যন্ত মিলে গেছে, আর এক ঘর মিলা বাকি। 2.09765 কে দশমিক ফাংশনের মান বের করলে 0.034 পাওয়া গেল। এই মানটা পজিটিভ। সো আগের বার যে পজিটিভ ছিল অর্থাৎ 2.1015 তাকে এই দিয়ে রিপ্লেস করতে হবে, রিপ্লেস করার পরে এবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে এটা পেয়ে গেলাম। পেয়ে গেলে এইটা হবে গিয়ে পজিটিভ, এটার জন্য পজিটিভ জন্য আবার 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাব। এখন যদি একটু খেয়াল করলে দেখা যাবে আগের বার ছিল 2.095 আর এখন পাইছি 2.094। তার মানে আর এক ধাপ করলেই হয়তো মিলে যাবে। সেই এক ধাপ হচ্ছে গিয়ে এটা, আগের দুইটা পয়েন্টকে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমরা এটা পেয়ে গেলাম। এখন যদি দেখি যে আগের ধাপে ছিল x10 ছিল আমাদের, অর্থাৎ দশম ধাপে আমরা পেয়ে গেছিলাম 2.0947 আর এখন পাইলাম 2.0942, অর্থাৎ দশমিকের পরে 3 ঘর পর্যন্ত মিলে গেছে। সো আমরা এই কথা বলতে পারি যে the new root satisfied the condition that the two consecutive roots have the same value up to 3 numbers after the decimal point. সো আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত যেহেতু মিলে গেছে, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিব 2.094। এটাই হচ্ছে গিয়ে আমাদের সেই রুট, যেই রুটকে আমরা যদি এই ফাংশনের ভিতরে বসাই তাহলে অলমোস্ট 0 পাবো। তার মানে কি? তার মানে হচ্ছে যে যদি একটু ব্যাখ্যায় যাই তাহলে হচ্ছে যে আমরা যেই ধাপ দিয়ে শুরু করছিলাম, যদি মনে থাকে যে আমরা এ আর বি ধরছিলাম 2 আর 3, যদি আমাদের এই পয়েন্টটা 2 হয় আর এই 2 পয়েন্টটা 3 হয় তাহলে আমরা 2 আর 3 দিয়ে শুরু করছিলাম এবং যোগ করে করে 2 দিয়ে ভাগ করে করে আস্তে আস্তে আগাইতে দশম ধাপে গিয়ে আমরা এমন একটা মান পেয়ে গেছি যে মানটা এই মানের খুব কাছাকাছি, এবং সেই মানটা হচ্ছে 2.094। তাহলে 2 আর 3 এর মাঝখানে ছিল, মাঝখানে যে বিন্দুগুলো ছিল সেই বিন্দুগুলো হয় পজিটিভ না হয় নেগেটিভ ছিল এফএক্স এর মান।
যখন যে পজিটিভ বা নেগেটিভ আসছে আগের মানটাকে সেই পজিটিভ হইলে আগের পজিটিভ মানকে তাকে দিয়ে রিপ্লেস করছি, নেগেটিভ হইলে আগের নেগেটিভ মান দিয়ে তাকে রিপ্লেস করে নতুন ইন্টারভাল বের করছি। নতুন ইন্টারভাল বের করে 2 দিয়ে ভাগ করে বারে বারে ধাপে ধাপে আগাইতে হবে এবং আগের নাম্বারটা খেয়াল রাখতে হবে যে আগের ধাপে কত পেলাম আর এখন কত আসলো। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দশমিকের পরে 3 ঘর পর্যন্ত না মিলতেছে কিংবা কোশ্চেনে যদি যাই বলে দেয়া থাকুক সেই তত ঘর পর্যন্ত না মিলতেছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই সলিউশনটা করতে হবে। স্যার দশমিকের পরে মানে 3 ঘর ওই যে আগের স্টেপের এটার সাথে মেলা লাগবে। হ্যাঁ, এই যে x9 এমন x3 x4 এটা মিলাই দেখতে হবে যে দশমিকের পরে মিলছে কিনা। x5 এর সাথে x6 কে মিলাই দেখতে হবে। জি স্যার। তো এই যে x10 এ আমরা পেলাম 2.094726 আর x11 এ পেলাম 2.0942 এই দুইটা সংখ্যা চেক করলাম। চেক করার পরে দেখতেছি যে দশমিকের পরে তৃতীয় ঘর পর্যন্ত মিল আছে। তো এখানে আমাদের থেমে যাইতে হবে। এটাই এই দশমিকের পরে 3 ঘর পর্যন্ত যা পেলাম সেটাই যদি আমরা অ্যানসার হিসেবে লিখে দেই সেটাই হচ্ছে কি আমাদের সলিউশন। তো মানে এইগুলা কিন্তু বেশ টাইম কনজিউমিং। যদি একবার একটা অঙ্ক করতে নেন তাহলে বুঝবেন যে কতবার ক্যালকুলেটর চাপতে হয়। তো এখানে কিছু শর্টকাট মেথড আছে ক্যালকুলেটর ইউজ করার। কেউ যদি এই অঙ্কটাই নিজে নিজে একবার করতে চায় তার মিনিমাম আধা ঘন্টা টাইম লাগবে, মিনিমাম 1 ঘন্টাও লাগতে পারে কারো কারো ক্ষেত্রে যে স্লো তার জন্য। তো 1 ঘন্টা যদি একটা অঙ্কে লেগে যায় এটা আসলে খুব এফিশিয়েন্ট না। এটাকে খুব দ্রুত কিভাবে করা যায়, এই অঙ্কগুলোকে কিভাবে শর্টকাটে ক্যালকুলেটরে চেপে চেপে বারবার খুব দ্রুততার সাথে করা যায় সেইটা আমি একটু দেখাইতে চাই। সেটা দেখানোর জন্য ক্যালকুলেটর লাগবে সবার হাতে, থাকলে হাতে কলমে দেখানো যাবে। নেক্সট ক্লাসে আমি কোনো একটা অঙ্ক দেখানোর জন্য চেষ্টা করব। আর আজকের ক্লাস এতটুকুই রেখে দেই। এই মেথডটা বইয়ের মধ্যেও অঙ্ক করে দেয়া আছে। এই মেথড অনুযায়ী নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে অঙ্কের থিম বোঝা যাবে, অঙ্কর জটিলতা বোঝা যাবে। এটা যত সহজে বলতেছি তত সহজ কিনা সেটাও বোঝা যাবে।